নতুন করে ৮০,০০০ রোহিঙ্গা প্রবেশ করেছে। সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। যশোর সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ বাংলাদেশি নিহত। টিএসসিতে মোদির কুশপুতুল দাহ। ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে ৪। ময়দান এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। ১১তম G8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানীতে কায়রোতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সেখানে মালয়েশিয়ার মন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদিরের সঙ্গে মত বিনিময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মিয়ানমারের রাখাইনে সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে ৮০,০০০-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সহায়তা অব্যাহত রাখার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের কায়রোয় পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। এরপর কায়রোতে হোটেল সেন্ট রেজিসে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রীর সাথে মতবিনিময় করেন ডক্টর ইউনুস। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের কাজের সুযোগ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। এছাড়া আমরা কোথায় কোথায় আমাদের তাদের সাথে জোরদার সম্পর্ক করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান যোগ দেবেন। সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পোশাক খাতের জন্য নতুন শ্রমবাজার ও শ্রমশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রিচ ন্যাশনের দিকে তার কি যাচ্ছে, ঠিক তেমনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক ওদের গ্রোথ অনেক হাই এবং এরা দে ক্যান বি ভেরি গুড বাংলাদেশের জন্য বিজনেস ট্রেডের পার্টনার হতে পারে। আমরা তো ট্র্যাডিশনালি আমাদের ফোকাস ছিল অলওয়েজ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নেশন বা ইউএস বা জাপান। তা আমরা এখন আসলে নতুন মার্কেট খোঁজারও তো একটা চেষ্টা আছে। D8 বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতায় প্রতিষ্ঠিত একটি সংস্থা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। যশোরে বেনাপোল ও সারসা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে ৩ বাংলাদেশি নিহতের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বুধবার সকালে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের ৩০ গজ ভিতরে জাহাঙ্গীর আলম নামে একজনের মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, পিটিয়ে এবং নির্যাতন করে হত্যা করা হয়েছে তাকে। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন। পরিবার জানায়, গত রাতে চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তে গিয়েছিলেন জাহাঙ্গীর। অপরদিকে সীমান্তের ইছামতি নদী দিয়ে গরু পারাবারের সময় বিএসএফের হাতে আটক হন সাবু হোসেন। পরে আহত অবস্থায় ঢোকেন বাংলাদেশে। বুধবার ভোররাত ৪টার দিকে মারা যান সাবু হোসেন। এছাড়া শার্শা সীমান্ত থেকে গতকাল বিকেলে মেলে সাকিবুল হাসান নামে আরও একজনের মরদেহ। নিহতের স্বজনদের অভিযোগ, বিএসএফের নির্যাতনেই মৃত্যু হয়েছে সাকিবুলের। এদিকে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে এ কর্মসূচি পালন করে তারা। এর আগে মধুর ক্যান্টিন থেকে মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। পরে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের দিন শেষ। ভারত ও তাদের দোসর আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান তাদের। এ সময় গেল কয়েকদিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষার্থী হত্যার বিচারও দাবি করেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে মাওলানা জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
গত রাত ৩টার দিকে সাতপন্থীরা ইজতেমা মাঠে আসলে এই সংঘর্ষ হয়। অপূর্ব রায় তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গত রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন সড়ক দিয়ে ইজতেমা মাঠে আসতে থাকে। এ সময় জুবায়ের অনুসারীরা তাদের বাধা দেয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ঘটনাস্থলেই দুজন নিহত হয়, আহত হয় অন্তত শতাধিক। আমাদেরকে মাঠে ঢুকতে দিতে চায় নাই, যদিও তাদের কার্যক্রমের সময় আমরা বাধা দিই নাই। আমরা আসার সময় আমাদেরকে বাধা দিচ্ছে তারা, গাড়িগুলো বাসগুলোকে তারা আটকাই দিচ্ছে, আসতে দেয়নি। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। ইজতেমার মাঠ ও আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুরাগ তীরবর্তী রাজধানী অংশে সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। এ অবস্থায় মাওলানা সাদ অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছেড়েছেন। এদিকে সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুবায়েরপন্থী আলমেরা। সাদপন্থী ৩০ আলেমের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘিরে তুরাগ নদের তীরবর্তী রাজধানীর ঢাকার অংশে সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা ১০ নম্বর সেক্টর এবং সংলগ্ন তুরাগ নদের দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ডিএমপি। এর আগে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের ৫ জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সাদপন্থীরা। পরে সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি। মাঠ কেউ মাঠের মধ্যে থাকবে না, সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন। মাওলানা রেজা আরিফের ঘোষণার পরপরই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন সাদপন্থীরা। পরে সরকারের পক্ষ থেকে ময়দানের দায়িত্ব নেওয়া হয়। এদিকে সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুবায়েরপন্থী আলেমরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ৭ জন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক এই দাবি জানান। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই। অপরদিকে ইজতেমা ময়দানে সংঘর্ষের পর কাকরাইল মসজিদে সমবেত হন জুবায়েরপন্থী আলেমরা। সাদপন্থীরা ষড়যন্ত্র বিভেদ সৃষ্টিকারী এমন মন্তব্য করেন তারা। 3:30 থেকে 4:45 দিক দিয়ে ওরা কি করছে, ইট পাথর দিয়া সমানে নিক্ষেপ করা আরম্ভ করছে। রাত্রে আমরা পাহারায় নিযুক্ত ছিলাম, আমাদের সাথে আমাদের কিশোরগঞ্জের 3 জন সাথী মারা গেছে। মনসুর ওয়াসিফ, মুয়াজ বিন নূর, ওনাদের নেতৃত্বে এই সাতপন্থীরা আমাদের এই সাথী ভাইদের উপর অতর্কিত হামলা করছে। পরে সাংবাদিক সম্মেলন করে সাদপন্থীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত জানানো হয়। 30 জনের মতো আমরা নাম আছে, যার মধ্যে 10 জন উল্লেখযোগ্য। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। ইজতেমার জন্য সাদপন্থীদের ময়দান বরাদ্দ না দেওয়ারও আহ্বান জানানো হয়। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অগ্নিকাণ্ডের দৃশ্য প্রচার করে দাবি করা হয়েছে দৃশ্যটি টঙ্গীর ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দৃশ্যটি গত জুন মাসে রোহিঙ্গা ক্যাম্পে লাগা একটি আগুনের, যা বিভ্রান্তিকর উল্লেখ করে রিউমার স্ক্যানার বলছে মাওলানা জুবায়ের ও সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও উক্ত স্থানে কোনো অগ্নিকাণ্ডের খবর মেলেনি। অথচ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের পুরনো আগুনকে টঙ্গীর ইজতেমা মাঠে আগুন বলে ফেসবুকে পোস্ট দেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল, অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার সহ অনেকে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক হতে পারবে কিনা, আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া।
আবার আমন্ত্রণ 21 সংবাদে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। যারা নির্বাচনে অংশ নিতে চান তাদের কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার। বুধবার রাতে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদের জন্য কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। আমরা যখন আমাদের সংস্কার প্রস্তাব দেব এবং এরপরে যখন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যখন হবে আলাপ আলোচনা হবে, তখন চিহ্নিত হবে কোন কোন সংস্কার করতে হবে এবং তার উপর সব কিছু নির্ভর করবে। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে পারবে কিনা এ নিয়ে রয়েছে মতভেদ। অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এসেছে, তাই এ সরকার তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে বাধা নেই বলছেন কেউ কেউ। কেউ বলছেন 90 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা, সংস্কার সহ বেশ কিছু বাধা রয়েছে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়কে পরিণত হওয়ার ক্ষেত্রে। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। মঙ্গলবার এমন মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এরপর থেকেই আলোচনা জোরালো হয় অন্তর্বর্তী সরকার কি তবে বিলুপ্ত হয়ে যাবে নাকি বর্তমান সরকারই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য আইন বিশেষজ্ঞরা বলছেন অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একীভূত হতে রয়েছে বেশ কিছু আইনগত বাধা। এখানে বয়সের একটা পরিসীমা আছে, সেখানে তত্ত্বাবধায়ক চিফ কে হবেন সেগুলো পরিষ্কারভাবে যেতে বলা আছে এবং ক্রমান্বয়ে সেগুলোকে এক্সস্ট করতে হবে। তত্ত্বাবধায়ক সিস্টেমের মধ্যে যদি চলে আসে তবে 90 দিনের মধ্যে ইলেকশন সংগঠন করতে হবে। ডে টু ডে অ্যাফেয়ার্স এবং ইলেকশন সংক্রান্ত কাজ করা ছাড়া অন্য কোনো পলিসি ডিসিশনে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবে না। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে অন্তর্বর্তী সরকার ও তাদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। রাষ্ট্রপতিকে আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন সঠিক হয় না, হয়নি অতীত, বর্তমানে হবে না, ভবিষ্যতেও হবে না। বর্তমান পরিপ্রেক্ষিতে সব কিছুর উদ্দেশ্যে তো জনস্বার্থ কোনটাকে সাপোর্ট করে সেটা যদি মনে হয় যে না বর্তমান কাঠামোতে চলে এটি বিবেচিত চলবে, আর যদি সবাই মিলে মনে করে না তত্ত্বাবধায়ক সরকার যেহেতু এসে গেছে সেটি জনগণের এতদিনের চাওয়া, সুতরাং এটাই চলবে। তবে জাতীয় সংকটকালীন অবস্থায় একীভূত হওয়া ছাড়াই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন এই সিনিয়র আইনজীবী। যখন প্রয়োজনের মুহূর্তে ওনার তত্ত্বাবধানে বা ওনার নেতৃত্বে যে সরকারটা গঠিত হয়েছে এই সরকারটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারি এবং এখনকার পরিস্থিতিতে উনি তত্ত্বাবধায়ক সরকার, কারণ উনি তো দেশকে তত্ত্বাবধান করতেছেন। সরকার ওনার তত্ত্বাবধানে আছেন, দেশ ওনার তত্ত্বাবধানে আছেন, অসুবিধা কি? আইন না থাকলেও দেশের প্রয়োজনে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ সহ পুরো কাঠামো বৈধতা পাবে বলেও মনে করছেন আইন বিশ্লেষকরা। কাজে ওনার বৈধতা নাই এটা আমরা বলবো না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রাজধানী মিরপুর 14 এলাকায় নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি শীতার্ত দুস্থ মানুষের খোঁজ খবর নেন এবং দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস দেন। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের ভাইস প্রেসিডেন্টগণ, ঢাকা শাখা চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এই আয়োজনে। ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের 4,14,57,000 টাকার চেক ডিসঅনার মামলায় সমন জারি করেছে আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুবুল হক এই আদেশ দেন। সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন গাজী শাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম। তাদের সবাইকে আদালতে হাজির হতে বলা হয়েছে, অন্যথায় জারি করা হবে গ্রেপ্তারি পরোয়ানা। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন করে 80,000 রোহিঙ্গা প্রবেশ, সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। যশোর সীমান্তে বিএসএফের নির্যাতনে 3 বাংলাদেশি নিহত।
টিএসসিতে মোদির কুশপুতুল দাহ। ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে 4, ময়দান এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।